হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা খুবই মজার একটি গল্প হতে চলেছে। চলো দেরি না করে গল্প শুরু করা যাক। তো বন্ধুরা, আমার নাম নিপা। আমি শহরে বসবাস করি আমার শাশুড়ির সঙ্গে। আমার স্বামী থাকে প্রবাসে। আমার শাশুড়ি মা আর কাকা শ্বশুরমশাই বাড়িতে থাকেন। আমার স্বামী মাসে মাসেই টাকা পাঠিয়ে দেন, তা দিয়ে আমি খুব সুন্দর করে তাদের খরচপাতি বহন করি। তো প্রিয় বন্ধুরা, গল্প কিন্তু খুবই মজাদার হতে চলেছে। তোমরা কিন্তু কানের মধ্যে হেডফোন লাগিয়ে বাস বসে পড়ো, হাতের আশেপাশে টিস্যু রেখে দিও, তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা চলো, পুরো গল্পটি কিন্তু শুনবে, না শুনলে মজা লাগবে না। তো বন্ধুরা, আমি প্রতি মাসেই আমার কাকাবাবুর, আমার শাশুড়ি মার যা যা খরচপাতি লাগতো আমি মোটামুটি সবটাই তাদেরকে দিয়ে দিতাম এনে। তারপরেও তাদের আমি খুব সুন্দরভাবে মাসিক বাবদ কিছু হাত খরচে টাকা দিয়ে দিতাম। প্রত্যেকটা হিসাব আমার স্বামীকে দিতে হতো। আর আমি ছিলাম খুবই দায়িত্ববান। টাকা পয়সা কখনোই আমার স্বামীরটা আমি নষ্ট করতাম না, কারণ আমি এটা বুঝতাম সে প্রবাসী থেকে কাজ করে, তার অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়। অন্যদিকে একাকিত্ব তো চতুর্দিক থেকেই সর্বদাই তাকে ঘিরে রাখে, যেমন আমাকে তেমন তাকে। স্বামীকে ছাড়া থাকতে কোন নারীর ভালো লাগে, বা স্ত্রীকে ছাড়া থাকতে কোন দায়িত্ববান পুরুষের ভালো লাগে? আমার তো মনে হয় যারা দায়িত্ববান বা সংসার কী জিনিস, স্বামী কী জিনিস, তারা কখনোই স্ত্রী বা স্বামীকে রেখে একা থাকতে চাইবেন না। যাই হোক, সেটা সবারই জানা। তো প্রিয় বন্ধুরা, এই ভেবেই আমি সবসময় আমার স্বামীর টাকা খুবই হিসাব করে খরচ করতাম। আমি কখনোই মোটামুটি এই আছে না কত শখ অলংকার, অনেক ঘন ঘন শাড়ি গয়না জামা কাপড় কেনা, আমি কখনো এই ধরনের নোংরা বিলাসিতা করতাম না, কারণ আমি আমার স্বামীর কষ্টটা ফিল করতে পারতাম। আমি এখনও বাচ্চা কাচ্চা রেডি। আমি বিয়ে হয়ে এই সংসারে এসেছি মাত্র 3.5 বছর হয়েছে। 3.5 বছরের মধ্যে আমার স্বামী যখন আমায় বিয়ে করলেন তখন আমার সঙ্গে 3 মাস ছিল, আর সে 2.5 বছর পর আবারও এসে 2 মাস থেকে গেছেন। তো বন্ধুরা, এই ছিল আমার স্বামীর সঙ্গে আমার সংসার জীবন। আমি বাড়িতে আমার কাকা শ্বশুর আর আমার শাশুড়ি মার সঙ্গেই থাকি। ওনারাও, ওনাদের যাবতীয় ভালো মন্দ সব কিছু আমিই দেখি। তো একদিন রাতে আমার স্বামী আমায় ফোন করেছে। রাত তখন প্রায় 3টা বাজে। আমি ফোনটা রিসিভ করে আমার স্বামীর সঙ্গে কথা বললাম। ও খুব মন খারাপ করেছিল। আমাকে বলল, তোমাকে খুব মিস করছি জানো, আর ভালো লাগে না কিছু। আমি বললাম, তুমি আমায় মিস করছো, আমি কি তোমাকে মিস করতেছি না বলো? খুবই মিস করি তোমাকে, কিন্তু কি করব, তুমি কোথায় আমি কোথায়। চিন্তা করো না, এই তো দুজন দুজনকে দেখছি, ফোনে কথা বলছি। আগে তো অনেক অনেক আগে তো এরকম বড় বড় মোবাইলও ছিল না, ভিডিও কলে কেউ কাউকে দেখতেও পেত না। তারা কত বছর করে প্রবাস জীবন করে এসেছে। এখন তো দেখা হয়, কথা হয়, মন চেলে মোবাইলে একে অপরকে একটু আনন্দও দেওয়া যায়। যদিও দুইজনের কাজে একজন দিয়ে হয় না, কিন্তু কিছুটা তো সামাল দেওয়াই যেতে পারে। আমার স্বামী এটা বলার পরে হেসে উঠলেন। হেসে উঠে বলল, ঠিক বলেছো, সত্যি তোমার সাথে না কথা বললে আমার মনটা ভালো হয়ে যায়। তাহলে কি একটু সময় দাও আমাকে? আমি বললাম, হ্যাঁ, কেন নয়। আমি ভিডিও কলে কথা বলছিলাম, তাকে খুব সুন্দর করে আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। সে আমায় বলল, দোতলার বাগানে একটু যাও না, সেখানে গোলাপ দুটো আমি একটু দেখতে চাই কেমন। আমি বললাম, অবশ্যই। তারপরে আমি তার কথা মতো সেই দোতলায় গোলাপের বাগানে চলে গেলাম। যাওয়ার পরে সে খুবই সুন্দরভাবে আমাকে বলল, গোলাপগুলো তুমি একটু ধরো। আমি ধরলাম। সে যেমন যেমন বলল তেমন তেমনই করলাম। করার পরে বলল, ঠিক আছে, এবার একটু নিচের গার্ডেনে যাও। আমি গেলাম। যাওয়ার পরে সে যেমন যেমন বলল আমি তেমন তেমন মোবাইলটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে নিচের গার্ডেনটা দেখালাম। তারপরে সে যেমন যেমন বলছিল আমি তেমন তেমন করছিলাম। তো প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যাক, তারপরে একটা সময় আমার স্বামী, আমি কথা বলা শেষ করলাম। দুজন যতটুকু তৃপ্তি নেওয়া যায়, আনন্দ করা যায় করলাম ফোনে কথাবার্তা বলে। তো বন্ধুরা, কথা শেষ করে আমি রুম থেকে বের হলাম।
রুম থেকে বের হয়ে বাথরুমের দিকেই যাচ্ছিলাম। বাথরুমের দিকে যাওয়ার সময় অদ্ভুত একটা আওয়াজ আমার কানে ভেসে ভেসে আসতে থাকে। আমার খুবই কৌতূহল হয়। পরে দেখলাম কি অন্য কোনো দিক থেকে নয়, বরং আমার শাশুড়ির রুম থেকেই এরকম আওয়াজ আসতেছে। আমি খুবই আগ্রহের সাথে ধীরে ধীরে শাশুড়ির রুমের দিকে এগোতে থাকলাম। এগোতে এগোতে পৌঁছে গেলাম তার ঘর পর্যন্ত। দেখলাম কি দরজাটা লাগানো, তবে হ্যাঁ শুধুই চাপানো ছিল, সিটখানি লাগানো ছিলেন না। তো আমি দরজা একটু ধাক্কা দিতেই পুরো দরজাটাই খুলে গেল। খুলে যাওয়ার পর আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ব্যাস আমার দুটি চোখ যেন সেখানে আটকিয়ে গেল। আমিও খুবই খুবই আগ্রহ নিয়ে দেখতে থাকি। আমি এমন কিছু দেখলাম তার তোমাদের শুনলে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার কাকা শ্বশুর খুবই খুবই পরিশ্রমের কাজ করছে। সে ঘেমে একদম অস্থির হয়ে গেছে, ঘামগুলো টপটপ টপটপ করে ঝরে পড়ছে। অন্যদিকে আমার শাশুড়িও আমার কাকামশাইকে খুবই খুবই হেল্প করছে। যাই হোক, কাকা এ বয়সেও এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ এত ভালোভাবে করে তা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। দেখলাম কাকা শ্বশুর খুব সুন্দর করে দেওয়ালের এপিঠ ওপিঠ খুব সুন্দর করে করে ঘষে ঘষে মেজে মেজে, তাও খুব সযত্নে মেজে মেজে পরিষ্কার করলো চকচকা করে। তারপরে সে সেই দেয়ালের শোপিসগুলোকে শোপিস দুটোকে এত সুন্দর করে 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 ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করলো, আমি তো দেখে দেখতেই থেকে গেলাম। তারপর সে ফাঁকে ফাঁকে খুব সুন্দর করে খাওয়া দাওয়া চলছিল বন্ধুরা। যাই হোক, ওরা কাজ করে অনেক ঘাম ঝরে যাচ্ছিল, তো বাড়ির কাজ করলে ঘাম ঝরবে এটা স্বাভাবিক, তার জন্য খেতে হবে, এটাও স্বাভাবিক একটা বিষয়। যাকে তো ওনারা খুব সুন্দর করে দেখলাম কি ফাঁকে ফাঁকে এই মিষ্টি আলু খাচ্ছেন আমার শাশুড়ি মা, আর খুবই মজা করেই খাচ্ছেন। তো আমি দেখে আমারও বেশ লোভ হয়ে গেল। খুবই খুবই ইচ্ছে করছে আমার, অজানা ইচ্ছের যেন কোনো অভাবই নেই। তো দেখতেই থেকে গেলাম। আসলে এত সুন্দর করে তারা খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করে তারপরে ফাইনালি এখন ফ্লোর মোছা বাকি আছে। তো ফ্লোর মুছবে তারা। স্ট্যান্ডটা দেখলাম খুবই খুবই সুন্দর, আর হচ্ছে যেমন উঁচু লম্বা আর তেমন হচ্ছে স্বাস্থ্যবান। তো আমার দেখে খুবই ভালো লাগলো। তো ফাইনালি সেটা তারা ফ্লোর মোছা শুরু করে দিলেন, আর আমার শাশুড়ি মাও খুবই খুবই সাহায্য করছেন। তো প্রায় ৫-০ মিনিট ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখছি দেখছি। আমার খুবই কি বলবো, ইচ্ছে করছিল যে আমি ওনাদেরকে একটু হেল্প করি। হ্যাঁ, কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছে। তারপরে সম্ভবত ওই লিকুইড ভিমবার ঢেলেছে না, এই জন্য বুঝই তো, লিকুইড ভিমবার পানিতে বা সোবা দিয়ে ডলাডলি করলে কি হয় এটা আমরা সবাই জানি, ঠিক ওইটা। যাই হোক বন্ধুরা, ওইভাবে অনেক সময় ধরে দেখলাম দেখলাম দেখলাম, দেখার পরে বাস হুট করেই আমার হাতে থাকা ফোনটি বেজে উঠল। হ্যাঁ, অথচ এতটা সময়ের মধ্যে আমার উপস্থিতি তারা এতটাই ব্যস্ত ছিল টের পাননি। তারপর ফোন বেজে ওঠায় আমার শাশুড়ি মা আর আমার কাকাবাবু তারা হচ্ছে একটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, আরে বৌমা তুমি এখানে? আমি বললাম, না না তেমন কোনো সমস্যা নাই, আপনারা কিছু মনে করবেন না। আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম তো এদিক দিয়ে, তো দেখলাম যে কীরকম জানি ওই যে আমরা ভাতে মারগালি না, ফ্যান ট্যান হয় না, ভেবেছিলাম যে কুকুর বিড়াল ঢুকেছে তাই খাচ্ছে নাকি, এই জন্য এই ধরনের আওয়াজ। পরে দেখলাম না, বিষয়টা অন্য কিছু। ঠিক আছে ঠিক আছে। তখন আমার কাকা শ্বশুর আমাকে বলে, শোনো না বৌমা, এসে আমার হাতটা ধরে বসলো। ধরে বসার পর বলতেছে, এই তুমি আবার কাউকে কিছু বলো না। আমি বললাম, আমি আবার কখন আপনাকে এটা বললাম যে আমি কাউকে কিছু বলবো? এটা কি আর বলার কথা? তাছাড়া
আপনারা তো বাড়ির মানুষ, বাড়ির কাজ করছেন, এতে মানুষকে বলার কী আছে? ওমা, এটা তো অনেক মানে ভালো কাজ। বাড়ি, জং ধরা বাড়ি আপনি পরিষ্কার করে মানে পরিচ্ছন্ন করে রেখেছেন, এটা তো পুণ্যের কাজ, কোনো সমস্যা নেই। তখন বলছে সে, ঠিক আছে আমি তোমার ঘরটাকেও পরিষ্কার করে দিই। আমি বললাম, তাই নাকি? বললো, হ্যাঁ। এই বলেই আমার শাশুড়ি মা তখন বলল, খারাপ হয় না, খারাপ হয় না বৌমা, এই তোমার ঘরটাকেও পরিষ্কার করে দিক। হ্যাঁ, দাও দাও দাও, পরিষ্কার করে দাও। ওমা, আমার কাকাবাবু খুব সুন্দর করে সে আমার ঘরে পরিষ্কার করার কাজ শুরু করে দিল। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়ালগুলো এপিট ওপিট করে মেজে মেজে ঘষে ঘষে, বহুদিনের জং পড়া খুবই খুবই ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করলো। তারপরে সেই আমার দোতলার বাগানে থাকা ফুলগুলো কত সুন্দর করে করে যত্ন করলেন। তারপরে গার্ডেনে ছোট পানির ট্যাঙ্কি বসানো হচ্ছে, সে অনেক সযত্নে পানির ট্যাঙ্কির মধ্যে ঢুকে সেটাকেও মেজে মেজে ঘষে ঘষে পরিষ্কার করলো। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ব্যাস এভাবেই চলতে থাকলো আমাদের অনেক দিন যাবৎ। আরও প্রায় 2 বছর গেল। যাওয়ার পর ফাইনালি আমার স্বামী চলে আসলো বাইরে থেকে। আসার পরে আমার স্বামী আমায় বললেন, তোমাকে রেখে অনেক কষ্ট হতো আমার থাকতে, জানো কত মিস করেছি তোমায়, একাকিত্ব কাকে বলে। আসলে স্ত্রীকে রেখে গেলে বোঝা যায়, বিয়ের আগে জীবনটা একরকম থাকে, বিয়ের পরে আরেক রকম হয়ে যায়। তো রাতে যখন বুকের মধ্যে মাথা রেখে আমার স্বামী চোখ দিয়ে জল পড়ছিল, সেটা সরাসরি আমার হৃদয়কে আঘাত করলো। তারপর থেকে আমি ভাবলাম, আসলে আমি এখানে যে যন্ত্রণায় জ্বলি, সেই যন্ত্রণায় আমার স্বামীও জ্বলে। আমার শাশুড়ি বিধবা মানুষ, সে কী করলো সেটা আমাকেও করতে হবে এমন কোনো কথা নেই। আজকের পরে আমি আমার স্বামীর আমানতের খেয়ানত কখনোই হতে দেব না। তারপর থেকে আমি খুবই সুখে শান্তিতে আমার স্বামীর সঙ্গেই জীবন কাটাতে থাকি। আমি আমার স্বামীকে বললাম, শোনো, এখন থেকে বাড়িতে থাকতে থাকতে আমার পাসপোর্ট করিয়ে নাও। আমি 3 মাস 6 মাস পর পর তোমার কাছে চলে যাব, ওখানে বেশ কিছুদিন থাকবো, দেশেও কিছুদিন থাকবো। তখন আমার স্বামী বলল, এটা খুব ভালো হয়, আমার মাথায় আসেনি। তারপর থেকে আমি বেশিরভাগ আমার স্বামীর কাছেই থাকতাম। তো প্রিয় বন্ধুরা, গল্পটি আমি তোমাদের সঙ্গে এজন্যই শেয়ার করলাম, ভুল কিন্তু মানুষ শয়তানের ধোকায় পড়ে করে, যা মোটেও করা উচিত নয়। গল্প কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পের সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।